মানুষ যার কাছে ভালোবাসা সবচেয়ে বেশি চায় তার নিকটেই সবচেয়ে বেশি অবহেলিত হয়। তাই কোনোদিন ভালোবাসার জন্য কারো নিকট হাত পাতবে না, এটা শুধুই তোমাকে আঘাত করবে। আধার আবিষ্ট বিকেলের নিস্তব্ধতা ভেঙে ক্লিনিকের কাঁচ ঘেরা প্রাঙ্গণে জমাট বেঁধেছে এক অদৃশ্য চাপা অস্বস্তি। নির্বিকার সাদা দেওয়ালগুলো যেন নিঃশব্দে সাক্ষী হয়ে আছে মানুষের অন্তলৌকিক ভাঙাচোরা অস্তিত্বের। জীবাণুনাশকের তীব্র গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস। বিষণ্ণতার এক অনুচ্চারিত অভিঘাত ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে। রৌদ্রিক স্থির, অন্তর্গত অস্থিরতায় ক্ষতবিক্ষত। তার দৃঢ় আঙুলে বন্দি তূর্ণার শীতল কাঁপা হাতটা আরও কেঁপে উঠছে। তূর্ণা এক অদ্ভুত বিপর্যস্ত সত্তা। তার দৃষ্টি কখনো শূন্যে স্থির, কখনো বা অকারণ আতঙ্কে বিচলিত। হঠাৎ হঠাৎ অসংলগ্ন বচনে ফেটে পড়ছে সে। ও আসবে। ও আমাকে নিয়ে যাবে। আপনি দরজা বন্ধ করুন প্লিজ, বর। তার কণ্ঠে কাঁপা আতঙ্ক, অথচ সেই আতঙ্কের কোনো দৃশ্যমান উৎস নেই। তবুও এমনভাবে আঁকড়ে ধরেছে রৌদ্রিককে, যেন তার অস্তিত্বটুকুই রৌদ্রিকের শ্বাস প্রশ্বাসে নির্ভরশীল। এখন উত্তরায় অবস্থান করছে তারা। বিকেলের দিকে তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তূর্ণাকে নিয়ে এখানে এসেছে। আসার পর থেকে মেয়েটা আতঙ্কে তার বাহু সেই যে শক্ত করে চেপে ধরেছে, ছাড়ার নাম নেই। রৌদ্রিকও কিছু বলেনি। অধ্যাপক ডক্টর আবদুল্লাহ মাহমুদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। বেশ অনেকটা সময় হয় ওনার চেম্বারে এসে বসে আছে। আসার নাম নেই ওনার। রদ্রিক নিজের হাত ঘড়িতে কয়েকবার সময় দেখে নিল। হুট করেই কেবিনে কেউ প্রবেশ করতে করতে বলে ওঠে, আম এক্সট্রিমলি সরি মিস্টার সিকদার, স্যারের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি সেখানে গেছেন, তার জন্য এখানে উপস্থিত থাকতে পারছেন না। মানুষটার কথা শুনে রদ্রিক বিষয়টা বুঝতে পেরে গম্ভীরভাবেই উত্তর দেয়। আচ্ছা, তাহলে আমরা উঠি। আমি তাহলে অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। রদ্রিকের কথা শুনে লোকটা তাড়াহুড়ো করে বলে, স্যার কিছু মনে না করলে, স্যার বলেছেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা তার জায়গায় ডক্টর কাউসারকে নিতে বলেছেন। আপনাদের সমস্যা না হলে উনি খুব ভালো একজন সাইকিয়াট্রিস্ট। রদ্রিক কিছুক্ষণ ভাবল। কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। কালকে পর পর 3টা সার্জারি আছে, তাই চাইলেও আসতে পারবে না। তাই আর দ্বিমত করল না। লোকটার সঙ্গে তূর্ণাকে নিয়ে ডক্টর কায়সারের কেবিনের উদ্দেশ্যে হাঁটা দিল। কায়সার পদবিটা তার খুব পরিচিত মনে হচ্ছে, সঙ্গে পেশাটাও। সে যা ভাবছে সেটা নাও হতে পারে। কেবিনে ঢোকা মাত্রই অতি পরিচিত একখানা মুখশ্রী সামনে এলো। প্রিয়তি। পরিপাটি সাদা কোটে আবৃত, চোখে এক তীক্ষ্ণ নিরীক্ষানী দৃষ্টি। অষ্টপুটে হাসি ঝুলিয়ে পেশেন্টকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু সে থমকে দাঁড়িয়ে রদ্রিকের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য বিস্ময়, পরক্ষণেই তার রূপ নিল শীতল হয়ে এলো। বহুদিন পর সামনাসামনি দেখা হলো তাদের। প্রিয়তি বেশ অবাক হয়েছে। না চাইতেও তার অষ্টপুট থেকে শব্দ বেরিয়ে এলো, রোদ, তুমি এখানে? তার কণ্ঠে বিস্ময়ে ভরা। প্রিয়তি এবার নজর এলো রদ্রিকের হাতে। প্রিয়তির এবার নজরে এলো প্রিয়তির এবার নজর গেল রৌদ্রিকের হাত চেপে ধরা তূর্ণার দিকে। তূর্ণা প্রিয়তির দিকেই তাকিয়ে আছে নিষ্পাপভাবে। তূর্ণাকে চিনতে পারল না প্রিয়তি। সবচেয়ে বেশি অবাক হয়েছে রৌদ্রিকের এত নিকটে একটা মেয়েকে এইভাবে দাঁড়িয়ে থাকতে। রৌদ্রিক রিনি ছাড়া অন্য কোনো মেয়েকে এইভাবে হাত ধরে রাখে না। 5 বছর সংসারে রৌদ্রিককে পুরোপুরি না জানলেও স্ত্রী হিসেবে অনেক কিছুই জানা তার। হয়তো এখন তারা প্রাক্তন, তবুও একসময় একই ছাদের তলায় ছিল তারা। রৌদ্রিকের চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখে ভেসে উঠেছে এক দহনশীল অনীহা। কল মি মিস্টার রৌদ্রিক, নট রৌদ্র। শক্ত গলায় কথাটুকু বলে উঠল রৌদ্রিক। প্রিয়তি নিজের বেরিয়ে আসা আবেগটুকু নিজের মধ্যে দমন করে স্টাফকে বের হয়ে যেতে বলল। রৌদ্রিকের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, কেমন আছো মিস্টার রোদ্রিক? হঠাৎ এখানে কেন? আর এই মেয়েটাকে? নিজের মধ্যে থাকা সকল কৌতূহল একসঙ্গে ঢেকে দিল প্রিয়তি। রৌদ্রিকের কোনো হেলদোল হলো না। সে শান্তভাবে জবাব দিল, সাইকিয়াট্রিস্টের কাছে মানুষ যা করতে আসে, আমি সেটাই করতে এসেছি। শি ইজ মাই ওয়াইফ, মিসেস রৌদ্রিক তূর্ণা শিকদার। রৌদ্রিকের কথায় যেন প্রিয়তি ভীষণ রকমের চমকালো। সে কি সত্যিই শুনলো, নাকি তার মনের ভুল? রৌদ্রিক বিয়ে করেছে? প্রিয়তি বিস্মিত নয়নে রৌদ্রিকের পাশে আঁটোসাঁটো হয়ে থাকা তূর্ণাকে দেখল।
আবার রদ্রিকের দিকে তাকালো। রদ্রিক যে মজা করার মতো মানুষ নয় সেটাও খুব ভালো করে জানে প্রিয়তি। তবু বিশ্বাস করতে বড্ড কষ্ট হলো তার। সত্যি বিয়ে করেছো তুমি? তো তোমার কি মনে হয় তোমার সঙ্গে আমি ফাইজলামি করছি? গম্ভীর স্বরে কথাটুকু বলল রদ্রিক। প্রিয়তি তূর্ণার দিকে তাকিয়ে বলে, ওর জন্যই কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? রদ্রিক কোনো উত্তর দিল না। এখানে সে এক মুহূর্তও থাকবে না। তূর্ণাকে নিয়ে বাহিরের দিকে পা বাড়াতে নিলে প্রিয়তি হঠাৎ বলে ওঠে, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে, তাও আবার একটা পাগলকে। রদ্রিক শিকদারের রুচি এতটা খারাপ হলো কবে? প্রিয়তির কথা রদ্রিকের কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই অসম্ভব রকমের রাগে ফেঁপে উঠল সে। রাগে আগের থেকেও বেশি চোয়াল শক্ত হয়ে এলো। পিছন ফিরে রক্তিম চোখ প্রিয়তির উপর রেখে বলে, বিয়ে না করার কারণ তো দেখছি না, তাহলে বিয়ে করবো না কেন? অ্যান্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, শি ইজ মাই ওয়াইফ। পাগল হলে তোমার থেকে শতক্ষণ ভালো সে। তাই সেকেন্ড টাইম আমার ওয়াইফকে কিছু বলার আগে শতবার ভাববে কার ওয়াইফকে নিয়ে কথা বলছো। মাইন্ডেড। প্রিয়তি এক নজরে রদ্রিকের সঙ্গে মিশে থাকা তূর্ণাকে দেখে নিল। মুহূর্তেই হৃদয়ের মাঝে ঈর্ষার ঝড় বয়ে গেল। কেন গেল জানা নেই তার। প্রিয়তি আবারও বলে, তাই বলে একটা পাগলকে বিয়ে করবে? মেয়ের কি অভাব পড়েছিল? সে একটা পাগলকে বিয়ে করতে হলো তোমার? আমার মেয়েটার কি হবে যদি এই মেয়ে ওকে আঘাত করে তখন? রদ্রিকের দৃষ্টির রূপ নিল ভয়ঙ্কর কঠোরতায়। রক্ত লাল চোখে প্রিয়তির দিকে তাকিয়ে শিলাস্তম্ভের মতো ভারী স্বরে বলে, কথা একটু সংযত করো প্রিয়তি। তুমি একজন সাইকিয়াট্রিস্ট। মানসিক অসুস্থতাকে পাগলামি বলে তুচ্ছ করার মতো অশিক্ষিত নও তুমি। অন্তত হওয়ার কথা না। আর রইল মেয়ের কথা, ওইটা তোমার মেয়ে হয় কি করে? মা হওয়ার কোনো দায়িত্ব কিংবা কর্তব্য তুমি কি পালন করেছো? আজকে হঠাৎ মেয়ের জন্য তো দরদ আসলো কোত্থেকে? নেক্সট টাইম তোমার মুখ দিয়ে আমার মেয়ের শব্দটা যেন উচ্চারণ না হয়। রোদেলে শুধু আমার মেয়ে। প্রিয়তি হালকা হেসে কাঁধ ঝাঁকিয়ে বলে, ওহ প্লিজ রদ্রিক, তুমি বদলিও না একটুও। সরি। ওহ প্লিজ রদ্রিক, তুমি বদলাওনি একটুও। এখনো ভাঙা মানুষদের জোড়া লাগানোর ব্যর্থ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো দেখি। শিক্ষিত ভাষায় এটাকে মানসিক অসুস্থতা হলেও সমাজে এটাকে পাগলামি বলে। রদ্রিক এক পা এগিয়ে এলো। তার চোখে এবার নিখাত হিংস্র দৃঢ়তায় পরিপূর্ণ। দাঁতে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ, আমি জানি। কারণ একসময় তোমাকে জোড়া লাগানোর চেষ্টা করেছিলাম। ভুলটা সেখানে হয়েছিল। তুমি ভাঙা ছিলে না, তুমি ছিলে শূন্য। আর শূন্য মানুষকে কোনোদিন জোড়া লাগানো যায় না। আর রইল সমাজ, সেটাকে কোনোদিন আমি দাম দেইনি, আর না দেওয়ার প্রশ্ন আসে। প্রিয়তির মুখে এক ঝলক কাঠিন্যতা নেমে এলো। রদ্রিক কি এমনটা আগেও ছিল, নাকি তার নিকট নতুন লাগছে? রদ্রিক কেমন মানুষ সেটা সে খুব ভালো করে জানে, কিন্তু আজকে তার রদ্রিকের এই ভালো মানুষটা তূর্ণার জন্য ভালো লাগছে না। একদমই ভালো লাগছে না তার কাছে। তূর্ণা নিঃশব্দে রদ্রিকের দিকে তাকিয়ে আছে। তার কালো মণিযুক্ত চোখে জমে থাকা অশ্রু চিকচিক করছে। প্রিয়তিকে সে চেনে না, তবে সামনে থাকা মানুষটা যে সবার মতো তার পাগল হওয়ার বিষয়টা নিয়ে তার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা বুঝতে পারছে। তার জন্য রদ্রিককে কত কথা শুনতে হলো। সেলিমা খাতুন বলতো সে নাকি তার মাকে গিলে খেয়েছে, সে নাকি অভাগী রাক্ষস। সত্যি কি সে তার মাকে গিলে খেয়েছে? ভাবতে ভাবতে বৃষ্টির ফোঁটা যেমন হঠাৎ আকাশ বেঁধে ভাবতে ভাবতে বৃষ্টির ফোঁটা যেমন হঠাৎ আকাশ বেঁধে ঝরে পড়ে, তেমনি তার অশ্রুবিন্দুগুলো গাল বেয়ে ঝরে পড়ল। রদ্রিক তূর্ণার হাতটা শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরে কেবিন থেকে বের হয়ে যায়। তূর্ণা ফুঁপিয়ে কান্না করে ওঠে। পুরনো ব্যথাগুলো আবারও নাড়া দিয়ে উঠছে। সে কোনো দিন ঠিক হবে না। ডাক্তারই তো বলল সে পাগল। বর তাহলে কেন বলল সে সুস্থ হবে? সে তো অসুস্থ, আর এই অসুস্থতার কোনো ওষুধ নেই। তূর্ণা মাথা নিচু করে কান্না করতে করতে বলে, আমি একটা রাক্ষস বর, তাই তো মাকেও গিলে নিয়েছি। আমি কোনোদিনও সুস্থ হব না। আমিও হারিয়ে যাব মায়ের মতো, যে এখানে কেউ আমাকে কষ্ট দিবে না। সবাই খুব পচা, তির্নাকে শুধু কষ্ট দেয়। রদ্রিক হাঁটা বন্ধ করে দিয়ে ক্রন্দনরত তূর্ণার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। রক্তিম নেত্রজোড়া কেমন শীতল হয়ে এসেছে। তূর্ণার দিকে পূর্ণ দৃষ্টি রেখে ভরসা দিয়ে বলে, আমি আছি। যতবার তুমি নিজেকে হারিয়ে ফেলবে, ততবার আমি তোমাকে খুঁজে এনে আবার নিজের কাছে ফিরিয়ে দেব। তোর কি হয়েছে মিথিলা? এমন করছিস কেন?
পিছন থেকে ইমা প্রশ্ন করে। ইমা শ্রাবণের মামাতো বোন হলেও সে আর মিথিলা সমবয়সী হওয়ায় তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। মিথিলা বারান্দায় উদাসী হয়ে দাঁড়িয়ে খোলা নীলিমার দিকে তাকিয়েছিল। হুট করে ইমার আগমনে সেখান থেকে দৃষ্টি সরিয়ে ইমার দিকে তাকায়। মিথিলাকে দেখে ঠিক মনে হচ্ছে না। নেত্রজোড়া কেমন লাল হয়ে আছে, চোখের পাতা ফুলেও আছে কিছুটা। ইমা কিছুটা আন্দাজ করে বলে, মিথিলা, তুই ঠিক আছিস তো? কান্না করছিস কেন? কান্না কান্না করো পাগল। আর আমি ঠিক আছি, এসে ভাবিস না। ইমা মানল না মিথিলার কথা। মেয়েটা অন্য সময়ের মতো হাসি খুশি না। বিষণ্ণতা মেয়েটাকে গ্রাস করে নিচ্ছে। ইমা হুট করে বলে ওঠে, রদ্রিক ভাইয়া আর তুন্না ভাবির বিয়ে নিয়ে মন খারাপ? এবার অন্তত না বলিস না। আমি বুঝতে পারছি তোর অবস্থাটা। ইমার কথা শুনে মিথিলা নিজের দমানো অনুভূতিগুলোকে আর আটকিয়ে রাখতে পারল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে দলা পাকানো কান্নাগুলোকে আটকিয়ে কোনো রকমে বলে ওঠে, না, তুই একদম আমার অবস্থা বুঝতে পারবি না। আমার বড্ড কষ্ট হচ্ছে মা, ভীষণ কষ্ট হচ্ছে। রুদি কেন আমায় নিজের বললো না, কেন বললো না? ইমা কি বলবে বুঝতে পারল না। মেয়েটা অনেক আগ থেকেই রদ্রিককে ভালোবাসে, তবে সেটা কোনো দিন বলতে পারেনি। সবচেয়ে বড় কথা, রদ্রিক তখন বিবাহিত ছিল, তাই তখন নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিত যে রদ্রিক অন্য কারোর। কিন্তু প্রিয়তি আর রদ্রিকের যখন ডিভোর্স হলো, তখন মিথিলা রদ্রিককে নিজের করে পাওয়ার আশা আবারও দেখতে শুরু করে। কিন্তু রদ্রিক তখনও তাকে ফিরিয়ে দেয়। তবে মিথিলা নিজের জায়গা থেকে সরে যায়নি। ভেবেছিল এবার বাবাকে বলে তার আর রদ্রিকের বিয়ে ঠিক করাবে, কিন্তু হুট করেই রদ্রিকের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। সে কিছু করার আগেই রদ্রিক আবারও তার হাতছাড়া হয়ে যায়। আকাশ আজ যেন প্রাচীন কোনো অভিশাপের নীরব উন্মোচন, অন্ধকারে কুহেলিকা ছিঁড়ে বৃষ্টি ধারার অবিরাম অবতরণ। প্রকৃতির প্রতিটি শিরা উপশিরায় বইছে এক উন্মত্ত স্পন্দন, যেন বহুদিন ধরে স্তব্ধ হয়ে থাকা পৃথিবী আজ নিজের অন্তর্লীন আর্তনাদকে জলধ্বনির আবরণে প্রকাশ করছে। রদ্রিক বসে আছে তার প্রশস্ত রুমে, অভিজাত নিস্তব্ধতার এক গুমট কারাগারে। সামনে খোলা ল্যাপটপে নীলাভ আলোক রেখা তার কঠোর মুখাভাবে ফেলেছে এক শীতল দীপ্তি। আঙুলগুলো চলমান। রুমে এই মুহূর্তে শুধু সেই আছে, রোদেলা আর তুর্না বাকিদের সঙ্গে। সেদিনের পর আজকে নিয়ে 2 দিন হলো মেয়েটা কিছুটা স্বাভাবিক হয়েছে। সেদিনের ঘটনা মেয়েটাকে একদম নিশ্চুপ বানিয়ে দিয়েছিল। আরও তুর্না এমনিই অন্যদের তুলনায় অনেকটাই শান্ত। এমন অবস্থার মানুষটা যেমন সবসময় জেদ হই হুল্লোড়ে মেতে থাকে, তুর্না সেটার বিপরীত। মেয়েটার চঞ্চলতাকে বন্দি করে দেওয়া হয়েছে এক আতঙ্কে ভরা ছায়ায়। কিন্তু মন তার স্থির রইল না। চিন্তার প্রবাহ হঠাৎ কাছ থেকে ছিটকে বের হয়ে কোথায় গিয়ে হোঁচট খেল। বাইরে ঝড়ের গর্জন, জানালার কাঁচে নিরন্তর বৃষ্টির প্রহার। ভোর থেকেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা এখন মুষলধারের রূপ নিয়েছে। হঠাৎই নিস্তব্ধতার বুক চিরে ভেসে এলো এক চিৎকার। এতক্ষণ বৃষ্টি ঝিরিঝিরি শব্দ ছাড়া অন্য শব্দ শোনা যাচ্ছিল না। এই চিৎকার কোনো ভয়ের আর্তনাদের নয়, বরং এক অদ্ভুত উল্লাসে ভেজা, বুনো উন্মাদনার আহ্বানে। রদ্রিকের ভ্রু কুঁচকে উঠল। কৌতূহল, বিরক্তি আর অজানা এক টানে সব মিলিয়ে তাকে টেনে নিয়ে গেল বারান্দায়। বাইরে পা রাখতেই ঝড় তাকে আঘাত করলো নির্দয় আলিঙ্গনে। চলতে থাকা বৃষ্টির কণাগুলো তার উপর হামলে পড়ছে। তার দৃষ্টি স্থির হয়ে গেল। বৃষ্টি স্নাত বাগানের মাঝে জল কাদার উচ্ছৃঙ্খল ছিটে ফোটার ভেতরে দাঁড়িয়ে আছে তরুণ। না, দাঁড়িয়ে নয়, সে নৃত্যে মগ্ন। তার এলোমেলো কেশরাশি বৃষ্টির স্রোতে ভিজে গিয়ে শরীরের সঙ্গে লেপ্টে আছে। ফ্যাকাশে মুখাবয়ব অদ্ভুত এক দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে, যেন ভেতরের সমস্ত শূন্যতা আজ বৃষ্টির জল দিয়ে পূর্ণ করতে চাচ্ছে। তার হাসি অসংলগ্ন, তবুও নির্মল বিকারগ্রস্ত, তবুও অদ্ভুতভাবে পবিত্রে মেশানো। বাগানে শুধু তুর্না রয়েছে এমনটা নয়, বাগানে সবাই রয়েছে, সকলেই এক উন্মাদনায় মগ্ন। কিন্তু রৌদ্রিকের গম্ভীর নেত্রযুগল মুক্ত পাখির মতো বৃষ্টিতে উল্লাস করা তুর্নার উপর আবদ্ধ। তুর্না হাসছে, সে যেন নিজের ভেতরের সমস্ত অন্ধকারকে ছিন্ন করে উন্মাদ আনন্দে ভাসছে। রৌদ্রিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে কোনো প্রেমের স্পন্দন জাগলো না, কোনো মমতার নরম আবেশও এলো না। তবুও এই দৃশ্য তাকে অদ্ভুতভাবে আচ্ছন্ন করে ফেলল। এটা কি করুণা? করুণা নাকি বিস্ময়, নাকি এক অজ্ঞাত টান যার কোনো সংজ্ঞা তার যুক্তিবাদী মন খুঁজে পাচ্ছে না?
গায়ে জড়ানো শাড়িটা একদম দেহাবশেষে লেপ্টে গেছে। এক রাশ স্নিগ্ধতা এসে ভর করেছে তূর্ণার মুখ জুড়ে, আলাদা এক দীপ্তিময় স্নিগ্ধতা। মেয়েটা মুখ জুড়ে অসম্ভব মায়ায় জড়াজড়ি। মেয়েটা কি শুরু থেকেই এতটা মায়াবী, এতটা স্নিগ্ধতা ভরপুর ছিল? কই, আগে তো দেখেনি। তাহলে আজকে এত নতুন লাগছে কেন? রোদ্রিক শান্তভাবে ভিজতে থাকা তূর্ণাকে দেখছে। বৃষ্টি যে তার বিলাসিনী হাওয়া দিয়ে ভিজিয়ে দিচ্ছে সেটা তার বোধগম্য হওয়ার পরও দাঁড়িয়ে রইল। বাকিদের সঙ্গে সমান তালে তূর্ণা আনন্দে মেতে উঠেছে। তার হুঁশ নেই আশেপাশে কি হচ্ছে। রৌদ্রিক তূর্ণার দিকে তার বুড়ো গম্ভীর নেত্রপল্লব তীক্ষ্ণভাবে তাক করে তাকিয়ে রয়েছে। তূর্ণা সবার সঙ্গে আবারও ঘুরতে শুরু করলো। তার পদচারণা আর পদচারণের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, তবুও সেখানে এক অদ্ভুত মুক্তির আরতি রয়েছে। বৃষ্টির জল তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে, নাকি তা অশ্রু তা বোঝার উপায় নেই। তার ঠোঁটে লেগে থাকা হাসি ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে, যেন আনন্দ আর যন্ত্রণার সীমারেখা কোথাও গিয়ে একাকার হয়ে গেছে। হঠাৎই তার পা পিছলে মাটিতে পড়ে গেল। হঠাৎ এমনটা হয় সবাই অবাক হয়ে গেছে। তাড়াতাড়ি করে তূর্ণার দিকে এগিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো ভাবি? তূর্ণা কোনো জবাব দিল না, নিশ্চুপ হয়ে রইল। উপরে দাঁড়িয়ে থাকা রৌদ্রিকের দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো। দীর্ঘশ্বাস ফেলে বারান্দা থেকে বের হয়ে সোজা নিচে গেল। বৃষ্টি কমে এসেছে এবার। ভেজা বাগানে কোনো দ্বিধা ছাড়াই সে তূর্ণার নিকট এগিয়ে গেল দ্রুত পায়ে, প্রায় স্বতঃস্ফূর্ত তাড়নার সঙ্গে। তূর্ণার শরীর এখন ভিজে মাটির উপর আছড়ে পড়ে আছে। রৌদ্রিককে এখানে দেখে বাকিরা একটু ঘাবড়ালো, কারণ রৌদ্রিক পছন্দ করে না এইভাবে বৃষ্টিতে ভেজা, কারণ বৃষ্টিতে ভিজলেই সব কটা জ্বর আসবে। রৌদ্রিক সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোদের বারণ করেছে না বৃষ্টিতে ভিজতে না? সবাই কাঁচুমাচু চোরা দৃষ্টিতে রৌদ্রিকের গাম্ভীর্য ঠাসা মুখশ্রীখানা দেখে নিল। রৌদ্রিক সকলের দিকে এক নজর তাকিয়ে কড়া আদেশে বলে, তাহলে সবকটা এই মুহূর্তে ভিতরে যাবে আর হট ওয়াটার দিয়ে শাওয়ার নেবে। সময় 1 মিনিট। রৌদ্রিকের কথা শেষ হওয়া মাত্রই সকলেই ভেজা শরীর নিয়ে সোজা বাড়ির ভেতরে ছুটে যায়। তূর্ণা ভয়ার্ত চোখে রৌদ্রিকের দিকে তাকিয়ে আছে। রৌদ্রিক সকলের উপর থেকে দৃষ্টি সরিয়ে তূর্ণার দিকে তাকালো, অতঃপর ভ্রু কুঁচকে তূর্ণার উদ্দেশ্যে বলে, তোমাকে কি নতুন করে দাওয়াত দিতে হবে? এত লাভ হচ্ছিলে কেন? ব্যথা পেয়ে খুব ভালো লাগছে বুঝে? রৌদ্রিকের কথায় তূর্ণার চোখ ছলছল করছে। ছুলে যাওয়া হাতটা বেশ পীড়া দিচ্ছে। কাউকে তখন বলেনি, কিন্তু হাতে প্রচণ্ড জ্বালাপোড়া করছে। রৌদ্রিক হাঁটু গেড়ে বসে আস্তে করে তূর্ণার ডান হাতটা উঁচু করে ধরল। বৃষ্টি স্নিগ্ধ পানিতে সব ময়লা ধুইয়ে গিয়ে লাল টসটস করছে হাতখানা। রৌদ্রিক হাতের দিকে তাকিয়েই বলে, মেডিসিন লাগলে সেরে যাবে, চিন্তা করো না। এখন ওঠো, নাহলে ঠান্ডা লাগবে। তূর্ণা ছলছল চোখে রৌদ্রিকের দিকে তাকিয়ে রইল। তার ভেজা চুলের ফাঁক দিয়ে ছলছল করা চোখ দুটি রৌদ্রিকের চোখের সঙ্গে মিলিত হলো। সেই দৃষ্টিতে আর আগের মতো উন্মাদ উচ্ছ্বাস নেই, বরং সেখানে জমে উঠেছে এক অদ্ভুত ক্লান্তি, এক গভীর অব্যক্ত শূন্যতা। তূর্ণা ক্ষীণ প্রায় ভাঙা কণ্ঠে বলে, আপনি আপনি কি শুনতে পান না ওদের? রৌদ্রিকের ভ্রু কুঁচকে উঠল। কার কথা বলছো? তার কণ্ঠ স্বাভাবিকের তুলনায় নিচু ভারী। তূর্ণা মৃদু হেসে উঠল, একটা শীতল অসংলগ্ন হাসি। তার আঙুল ধীরে ধীরে উঠে এসে আকাশের দিকে নির্দেশ করলো, তারপর হালকা হাসি মুখে বলল, ওরা ওরা ডাকে, সবসময় ডাকে। বৃষ্টি নামলে বেশি জোরে ডাকে। রৌদ্রিক কিছু বলল না। এটা তূর্ণার মনের ভ্রম ছাড়া কিছুই নয়। রৌদ্রিক ভাঙতে চাইল না এই ভ্রম। থাক না কিছু ভ্রম, যা মানুষকে নিজের মধ্যে সুখ দেয়। সেই ভ্রম ভাঙার থেকে থাকাই ভালো। তাই মুক্তির সমস্ত ব্যাখ্যাকে অস্বীকার করে কণ্ঠে অনিচ্ছুক দৃঢ়তা মিশিয়ে বলল। ভিতরে যেতে হবে। তূর্ণা কোনো প্রতিবাদ করল না। অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল সে, যেন তার সমস্ত উন্মাদনা হঠাৎ করেই নিঃশ্বাস হয়ে গেছে। সে নিঃশব্দে রৌদ্রিকের সঙ্গে হাঁটতে শুরু করলো। ভেজা পায়ের ছাপ রেখে যেতে লাগলো মাটির উপর, যা মুহূর্তেই বৃষ্টির জলে মুছে যাচ্ছে। জবা শিকদার দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। তিনি এতক্ষণ ধরে রৌদ্রিক আর তূর্ণাকেই দেখছিলেন। রৌদ্রিকের তূর্ণার প্রতি এত নরম হওয়ার বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করেছেন। রৌদ্রিক বরাবরই এমন, যে দায়িত্ব একবার নিবে সেটা নিজের সবটুকু দিয়ে পালন করবে। রৌদ্রিক জবা শিকদারকে দেখে কিছু বলল না, তূর্ণাকে নিয়ে সোজা উপরে চলে গেল। বিকেলের দিকে তূর্ণাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে আবার।
তরুণার কোলে রোদেলা বসে আছে, একটু পর বাহিরে যাবে, সঙ্গে রোদেলাও যাবে। রোদেলা তরুণার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমলা বললে কেটে বলুন কিনবো, সাথে পুতুও কিনবো। কিছুই বুঝলো না। তরুণা ঠোঁট উঠিয়ে বলে, পুতুল, তুমি কি বলো? আমি তো বুঝতে পারি না। আমাকে তো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। ওই ডক্টর খুব পচা ছিল, বরকে কত কথা শোনালো, তাও আমার জন্য। রোদেলা তরুণার দিকে তাকিয়ে বলে, কে কথা শুতিয়েছে? দাদাল কি টুনামা? এই কথাটুকু বুঝতে সক্ষম হলো তরুণা। সে মন খারাপ করে বলে, ওই ডক্টর, যেখানে গেলে আমি ঠিক হয়ে যাব, সে ডক্টর হলো সুই দেওয়ার মানুষ। ওরা ইয়া বড় বড় দেয়, খুব ব্যথা লাগে জানো। তারপর আরও তিতা তিতা ঔষধও খেতে দেয়, তাদেরকে ডক্টর বলে। তরুণার কথাগুলো শুনে রোদেলা এমনভাবে মাথা নাড়ালো যে খুব ভালো করে বুঝেছে সে জিনিসটা। পরনে তার বেবি পিঙ্ক রঙের ফ্রক। তরুণা হাত দিয়ে রোদেলার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে নাড়াচাড়া করে দিতে থাকে। রোদেলার চুল বড় না, হালকা হালকা ঝাঁকড়া চুল। এই ঝাঁকড়া চুলের কারণে রোদেলাকে দেখতে আরো সুন্দর লাগে। সেখানে উপস্থিত হলেন রোকসানা খাতুন। রোকসানা খাতুনকে দেখে তরুণা একদম চুপ হয়ে গেল। রোকসানা খাতুন তরুণাকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে নিলেন। রোদেলার দিকে তাকিয়ে বলে, ওর সাথে কি করেছিলি? তরুণা ভয়ে ভয়ে কোনো রকমে জবাব দেয়। কিছু না। রোকসানা খাতুন আবারও রুক্ষ গলায় বলে, এমনি যাতে থাকতে দেখি। ওকে যদি কোনো প্রকার আঘাত করেছো তো তোমার খবর আছে। তরুণা শুধু মাথা নাড়ালো ভয়ে ভয়ে। এদিকে রোদেলা রোকসানা খাতুনের দিকে তাকিয়ে হালকা জেদি স্বরে বলে, টুনি পূজা, টুনি পূজা, টুনামাকে বকছো কেন? রোকসানা খাতুন এবার নরম চোখে রোদেলার দিকে তাকালেন। শান্ত স্বরে বলে, বুকলাম কই? তোমার ওই নতুন মা তো মানসিক রোগী, তোমাকে যাতে ব্যথা না দেয় তাই বললাম। টুনামা বেটা দেয় না, টুনামা অনেক ভালো। রোকসানা খাতুন আর কিছু বললেন না। তরুণার সঙ্গে রোদেলার বেশ ভাব হয়ে গেছে। কেউ কিছু বললেই এইভাবে প্রতিবাদ জানাবে। কিছু না বুঝলেও এতটুকু বোঝে তরুণার সঙ্গে রাগী ভাবে কথা বলছে। আর সে তো বোঝে কোনটা ভালোবাসার ডাক আর কোনটা রাগী ডাক। এর মধ্যে ফোনে কথা বলতে বলতে রৌদ্রিক আসে। রোকসানা খাতুন নাতির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ওরে ডাক্তারের কাছে নিতাসস ঠিক হইব তো অয়, নাকি পাগলই থাকবো আজীবন? রোকসানা খাতুনের কথা শুনে রদ্রিক তাড়াতাড়ি ফোনে কথা শেষ করে। ফোনটা পকেটে পুরে নিল। তারপর একবার বসে থাকা তূর্ণা আর রোদেলাকে শান্ত চোখে দেখে নিল। নানু প্লিজ, পাগল শব্দটা ব্যবহার না করলে হয় না? ওর সমস্যাটা কোথায় আমরা সেটা জানি না। আর মানসিক অসুস্থতাকে পাগল বলা যায় না। যদি ওর ভাগ্যে সুস্থতা থাকে তাহলে ও সুস্থ হবে। রোকসানা খাতুন নাতির কথায় সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বেজায় হয়ে বলেন, সুস্থ না হইলে এরে ছেড়ে দিবি তুই? এমন অসুস্থ মানুষের সাথে আজীবন কাটাবি কিভাবে? রোদেলা বড় হইব, আর তো ওর আরো সন্তান হইব, তাই না? সেগুলাও যদি এর মতো পাগল হয় তখন? রোকসানা খাতুনের কথায় রদ্রিক দীর্ঘশ্বাস ফেলে বলে, দাদি, সব কিছুতে আগাম ভাবছে কেন? কে বলেছে পাগল হলে তার সন্তান পাগল হবে? আর আমি ওকে সুস্থ এই জন্য করতে চাইছি না যে আমার আরও সন্তানের প্রয়োজন। আল্লাহ চাইলে সব সম্ভব, তাই সব চিন্তা বাদ দাও। বলে তিনি চলে গেলেন। এদিকে তূর্ণা নীরবে মাথা নিচু করে রেখেছে। না চাইতেও চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রোদেলা সেটা দেখে উতলা হয়ে উঠল। টুনামা কাঁদে না, কাঁদে না বাবা, টুনামা কাঁদে, কাঁদে। রদ্রিক রোদেলার কথায় তূর্ণার দিকে তাকালো। আস্তে করে রোদেলাকে নিজের কোলে নিয়ে নিল। কাঁদুক, তার চোখের জল বেশি, তাই মানুষের কথায় কাঁদে বেশি। ওঠ আর আমার পেছনে আয়। বলেই রোদেলাকে নিয়ে সামনে এগিয়ে গেল। তূর্ণা চোখের পানি মুছে রদ্রিকের পিছনে ছুটল। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে আকাশ জুড়ে। সময়ের বুক চিরে এগিয়ে চলেছে এক নিস্তব্ধ ভারাক্রান্ত নৈশব্দ।
নগরীর প্রান্ত সীমায় দাঁড়িয়ে থাকা বহুতল ক্লিনিকের জানলাগুলোতে আলো জ্বলছে। কেবিনের মধ্যে বসে আছে সে, তার পাশে তূর্ণা, এক নিঃশেষিত সত্তা, যে অস্তিত্বের রংচটা প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ক্ষয়িষ্ণু প্রতিচ্ছবি। তার দৃষ্টি শূন্যে নিবদ্ধ, অথচ সেই শূন্যতার গভীরে লুকিয়ে আছে অজস্র অচেনা ভীতি, অনুক্ত ব্যথার গুমড়ে ওঠা অজানা কথা। আঙুলগুলো কাঁপছে ক্ষীণ কম্পনে, যেন প্রতিটি স্নায়ু ভেঙে পড়ছে নিজস্ব প্রতিধ্বনির ভয়ে। বারবার এদিক ওদিক দেখছে সে। আর রোদেলার ছোট্ট হাতটা ধরে রেখেছে তূর্ণা। বেশ অনেকটা সময় হয়েছে এসেছে এখানে। রদ্রিক সামনে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডক্টর, মানুষের ভেতরের এই ভাঙন, এটা কি কখনো পূর্ণতা পায়, নাকি শূন্যতা চিরস্থায়ী নিয়তি হয়ে দাঁড়ায়? লোকটার নাম নীরব। সে কিছুক্ষণ নীরব রইলেন। তার দৃষ্টি স্থির হলো তূর্ণার উপর। তিনি দম ছেড়ে বলেন, মানসিক বিপর্যয় কোনো ক্ষণস্থায়ী ঝড় নয় মিস্টার রুদ্রিক। এটা এক দীর্ঘস্থায়ী আবহাওয়া, যার প্রতিটি পরিবর্তন ধীর, জটিল এবং কখনো কখনো প্রতারণাময়। সময় লাগবে অনেকটা। তাহলে কি কোনোদিন স্বাভাবিক হবে তোর না? নীরব ক্ষীণ নিঃশ্বাস ফেলে বললেন, স্বাভাবিক শব্দটা অপেক্ষিক। আমরা যা করতে পারি তা হলো তার ভেতরের বিশৃঙ্খলাকে কিছুটা শৃঙ্খলায় বাঁধা, তার আতঙ্ককে ভাষা দেওয়া, তার শূন্যতাকে সহনীয় করে তোলা। কিন্তু সম্পূর্ণ নিরামীও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই উত্তর যেন বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল রদ্রিকের নিকট। তার দৃষ্টি ছুটে গেল তূর্ণার দিকে। সে এখনও নির্বিকার, নিজের অদৃশ্য জগতে বন্দী। ঠোঁটের কোণে অস্পষ্ট কিছু শব্দ, যা ভাষায় ধরা দেয় না। রোদেলার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছে সে। নীরব আবারও বলে, দেখুন মিস্টার, ওনার সমস্যাটা জন্মগত। তারপর যা বুঝলাম, খুব অল্প বয়সে ওনার মাথায় গভীর কোনো আঘাত পেয়েছিলেন, যার কারণে সমস্যাটা একটু জটিল। মানসিক অসুস্থকে সুস্থ করা সম্ভব, তবে ওনার জিনিসটা একটু ভিন্ন। এমন মানুষদের সাথে সবসময় ইতিবাচক ব্যবহার করাটাই কাম্য, কারণ তারা আমাদের থেকে কিছুটা নাজুক হয়ে থাকে। সময়ের সঙ্গে ওনাদের শরীর বৃদ্ধি পেলেও মস্তিষ্ক আর মন দুটো বাচ্চাই রয়ে যায়। তাছাড়া আপনার ওয়াইফকে দেখে যা বুঝলাম, উনি বেশ ট্রমাটিক পরিবেশে বেড়ে উঠেছেন, যার জন্য ওনার মধ্যে যে চঞ্চলতা থাকার কথা সেটাও নেই। এক ধরনের আতঙ্ক তার মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণ নিরাময় করা না গেলেও ওনাকে কিছুটা হলেও স্বাভাবিক করা যেতে পারে। তবে এখানে সময়ের ব্যাপার আছে। ওনার প্রতি আরও কেয়ারফুল হতে হবে, সঙ্গে ইতিবাচক আচরণ করতে হবে। যেসব জিনিস ওনাকে বেশি ট্রমা দেয় সেগুলো যাতে ওনার সঙ্গে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তাছাড়া থেরাপি আর সঠিক চিকিৎসার মাধ্যমে ওনার মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট করা যাবে। সম্পূর্ণ ঠিক হবে কি না সেটা ওনার উপর ডিপেন্ড করছে। রোগী যদি নিজে সুস্থ না হতে চায়, তাহলে আমরা যতই চিকিৎসা করি না কেন সেটার কোনো লাভ হবে না। রোগীর ইচ্ছাশক্তি তাকে সুস্থ হতে সাহায্য করে। রদ্রিক আরও কিছু সময় পরে রদ্রিক আরও কিছু সময় ডক্টরের সঙ্গে কথা বলে যা যা দরকার সব কিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রোদেলার জন্য বেশ অনেকগুলো বেলুন আর কটন ক্যান্ডি নিয়েছে। সেগুলোই খাওয়াতে ব্যস্ত দুজন। গল্পের ঝুড়ি নিয়ে বসেছে দুইজন। রদ্রিক গম্ভীর মুখে ড্রাইভ করতে ব্যস্ত। হুট করে তূর্ণা সরল মনে রদ্রিককে প্রশ্ন করে, আমি কি কোনোদিনও ঠিক হব না? আল্লাহ কেন আমাকে পাগল বানিয়েছে বল? আমি তার প্রিয় নই? আল্লাহ কি আমাকে ভালোবাসে না? তাই কি আমি কারো ভালোবাসা পাই না? তূর্ণার কথা শুনে রদ্রিক কিছু সময় নীরবতা পালন করলো। তারপর অতি শান্ত গলায় বলে, আল্লাহর কাছে তার সকল বান্দাই সমান। পৃথিবীর কেউ পারফেক্ট নয়। তার মানে এই নয় সে আল্লাহর অপ্রিয়। তোমাকে আল্লাহ একটু বেশি ভালোবাসেন, তাই তুমি আমাদের থেকে ভিন্ন। এর মানে এই নয় যে তুমি তার অপ্রিয় কেউ। নিজেকে আগে ভালোবাসো, অন্যের ভালোবাসা শুধুই তোমাকে আঘাত দেবে। কিন্তু তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন কেউ তোমাকে ভাঙতে পারবে না। তাই নিজেকে ভালোবাসাটা আগে প্রয়োজন, তারপর না হয় অন্য কেউ ভালোবাসুক। তূর্ণা এত কঠিন কঠিন শব্দের মানে বুঝল না। চুপ হয়ে রইল। ডাক্তারের কোনো কথাই সে বোঝেনি। সে তো শোনেইনি ঠিক মতো। রোদেলার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল সে। উত্তরটা তার জানা হলো না, সে ঠিক হবে কিনা। দুপুরের প্রখর প্রহর অতিক্রান্ত হওয়ায় খাওয়া দাওয়া পর্ব সমাপ্তি হতেই সকলেই নিজ নিজ কক্ষে আশ্রয় নিয়েছে। নিবিড় বিশ্রামের অলসতায় নিমগ্ন। নীরব অবকাশের মধ্যেই মিথিলা বাহির থেকে থেকে মাত্রই এলো। চারপাশে জনমানব শূন্যতার স্থবিরতা। বাহিরে দগ্ধ তাপপ্রবাহে দেহ তার ক্লান্তির ঘামে সম্পূর্ণ ভিজে একাকার। অচেতন স্বস্তির সন্ধানে সে নীরবে সোফার উপর নিজের পার্স ব্যাগটা একপাশে নিক্ষেপ করে। মাথা এলিয়ে দিয়ে নয়ন যুগল মুদে রাখে কিছুক্ষণ।
সময়ের সূক্ষ্ম স্রোত ধীরে ধীরে গড়িয়ে যেতে না যেতেই কারো পদধ্বনির মৃদু মৃদু অনুরণন কর্ণগহ্বরে প্রতিধ্বনিত হতেই সে চমকিত দৃষ্টিতে নয়ন উন্মিলিত করল। দৃষ্টি স্থির হয় সিঁড়ি বেয়ে আসা তূর্ণার উপর। মেয়েটি ধীর পায়ে নিম্নমুখী কাউকে অনুসন্ধানে ব্যাকুল সে। হঠাৎ কি এক অদৃশ্য প্রেরণায় মিথিলার অন্তর্গত সত্তা সঞ্চারিত হলো। সে গম্ভীর কণ্ঠের কঠোরতা মিশিয়ে তূর্ণাকে সম্বোধন করে উঠল। মেয়ে এদিকে আসো তো। আকস্মিক আদেশের অভিঘাতে তূর্ণা দৃষ্টি ফেরায় সেই দিকে। মিথিলাকে অবলোকন করে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার সেই স্তব্ধ অবস্থান মিথিলার ধৈর্যের প্রায় প্রান্ত ছুঁয়ে ফেলতেই সে এবার কিছুটা উচ্চ কণ্ঠে পুনরায় ডেকে ওঠে। মেয়ে তোমাকে রাখছি, কানে যায় না, এদিকে আসো তাড়াতাড়ি। ধমকের তীক্ষ্ণ অভিঘাতে তূর্ণার দেহে হালকা কম্পন জাগল। মাথা নিচু করে সে ধীর পায়ে মিথিলার সম্মুখে এসে দাঁড়ালো। নির্বাক দাঁড়িয়ে থেকে কেবল হাত কচলাতে থাকে এক অজানা আশঙ্কার আবেশে। মিথিলা তার তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি তূর্ণার ওপর নিবদ্ধ করে, রুক্ষ স্বরে উচ্চারণ করে বলে, আমার জন্য লেবু পানি নিয়ে আসো, যাও। আর হ্যাঁ, এটা যেন তুমি নিজে বানাও, কাজের লোকদের দিয়ে না। এখন যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। মিথিলার কুঞ্চিত ভ্রু ও ক্রুদ্ধ মুখাবয়বের আর চোখে পর্যবেক্ষণ করে তূর্ণা নিঃশব্দে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। তার মূল উদ্দেশ্য ছিল রুমা শিকদারকে খোঁজা, কিন্তু মিথিলার প্রতি তার অন্তর্লীন ভীতির জন্য নীরবে সবটা মেনে নিচ্ছে। প্রতিবারই এই নারীর সম্মুখীন হলে এমন কঠোর বাক্যাবাণের সম্মুখীন হতে হয়, যার ফলে ভয়ে শিকড় ক্রমেই গভীরে প্রথিত হয়। রান্নাঘরে প্রবেশ করে তূর্ণা চারপাশে দৃষ্টিপাত করে। এই বাড়িতে আসার পর তাকে দিয়ে কোনো কাজই করায়নি এখনো কেউ, অথচ এখানে আসার আগে সেলিমা খাতুনের কঠোরতার জন্য বাড়ির প্রতিটি শ্রমসাধ্য কাজে সে অভ্যস্ত ছিল। ঘর মোছা, ঝাড়ু দেয়া, বস্ত্র পরিষ্কার, কোনো কিছুই তার অজানা ছিল না। অপারগতায় তাকে বাধ্য হয়ে সব করতে হতো, আর সামান্য ত্রুটিতেই খুন্তির দগ্ধ ছ্যাঁকার নির্মম স্মৃতি আজও তার শরীরে লেগে আছে। তবুও এই নতুন পরিবেশটা তার নিকট সম্পূর্ণ অপরিচিত। তাকে রান্নাঘরে দেখে এক কর্মচারী জিজ্ঞাসা করে, আপনার কিছু লাগতো নাকি বড় বউ? আমারে কন, আমি কইরা দিতাছি। ভয়ে কম্পমান স্বরে তূর্ণা বলে, লেবু কই? লেবু দিয়ে কি করবেন? শরবত খাইবেন নাকি? আমি বানায় দেই বড় বউ। তূর্ণা মৃদু মাথা নাড়িয়ে অস্বীকৃতি জানায়। চারপাশে দৃষ্টিপাত করে পুনরায় বলে, আমায় শুধু লেবু দাও, ওই আপুটা খাবে, আমাকে বানাতে বলেছে। কর্মচারী আর কোনো প্রশ্ন না করে নীরবে ফ্রিজ থেকে অপ্রয়োজনীয় উপকরণ এনে তার সম্মুখে রেখে দেয়। তূর্ণা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। রান্নার বিষয় তার অজানা। ওই বাড়িতে বাড়ির সব কাজ করলেও রান্নার কাজটা কোনো দিন করেনি সে, তাই জানাও নেই কিভাবে কি করতে হয়। তূর্ণা লেবুটি হাতে নিয়ে তা ভাঙার ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়। অবশেষে কর্মচারী নিজেই লেবুটি দুই ভাগ করে প্রয়োজনীয় সব কিছু বুঝিয়ে দেয়। নির্দেশনা অনুসরণ করে তূর্ণা এক টুকরো লেবু চিপে রস বের করে গ্লাসে দেয়, তাতে পানি মিশিয়ে নেয়, কিন্তু অজ্ঞতার অসতর্কতায় চিনির পরিবর্তে অতিরিক্ত বিট লবণ সংযোজন করে ফেলে। অতঃপর কোনো রকমে গ্লাসটি নিয়ে বাইরে আসে। মিথিলা তখন নিজ মোবাইল ফোনে নিমগ্ন। তূর্ণা ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে গ্লাসটি তার দিকে এগিয়ে দেয়। মিথিলা ফোন থেকে দৃষ্টি সরিয়ে গ্লাস নিয়ে নেয়। গম্ভীর মুখে শরবতটি ঠোঁটে স্পর্শ করতেই তৎক্ষণাৎ তা মুখ থেকে ছিটকে ফেলে দেয়। অতিরিক্ত লবণের তীব্রতায় সেটা প্রায় বিষাক্ত হয়ে উঠেছে। বিরক্তির তীব্রতায় গ্লাসটি শব্দ করে টি টেবিলের উপর রেখে সে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, এটা কি বানিয়ে এনেছো? লেবু পানি নাকি লবণের পানি? ইচ্ছে করে আমার করছো তাই না, যাতে আমি খেতে না পারি? ভয়ে তূর্ণা দুই পা পশ্চাতে সরে যায়। মিথিলার আকস্মিক ক্ষিপ্রতায় তার অন্তরে আতঙ্কের ঘনঘটা নেমে এসেছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও, তার মানে আমি করেছি এটা, তাই তো? নিজে তো একটা পাগল, আবার এসব শয়তানি করে বলছো কিছু করিনি। তোমার তো পাগলকে এই বাড়িতে কীভাবে রেখেছে আল্লাহ জানে। বেয়াদব মেয়ে কোথাকার, পাগল হয়েও অন্য জিনিস ঠিকই চিনি নিতে জানো। মিথিলার বাক্যবাণের নির্মম আঘাতে তূর্ণার নেত্রকোণে অশ্রুবিন্দুরা সঞ্চারিত হয়। সে নাক টেনে কাঁপা কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আমি পাগল, তুমি তো ভালো, তাহলে আমার সাথে কেন এমন করছো? বর বলেছে আমি ঠিক হয়ে যাব, তারপরে আমায় কেন পাগল বলছো? বর তো বলেছে টিনা ভালো হয়ে যাবে। আমি তো এসব বানাতে পারি না, তুমি খুব পয়সা,
আমাকে শুধু শুধু বকছো। এই বাক্যসমূহ মিথিলার অন্তর্লীন দহনকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে রূপান্তরিত করে। ক্ষিপ্র ক্ষিপ্র ক্রোধে সে টেবিলের উপর রাখা গ্লাসটি সজোরে নিচে নিক্ষেপ করে। মুহূর্তেই তা ভেঙে অসংখ্য কণায় বিচ্ছুরিত হয়ে পড়ে ফ্লোরে। টুর্না সন্ত্রস্ত হয়ে সরে যেতে উদ্যত হলে মিথিলা হিতাহিত জ্ঞানশূন্য ক্রোধে তার কোমল গালে প্রবল জোরে চর বসিয়ে দেয়। আঘাতের তীব্রতায় টুর্না মাটিতে লুটিয়ে পড়ে। ভাঙা কাচের সূক্ষ্ম খণ্ডগুলি তার দেহ ভেদ করে রক্তিম রেখার আভাস ছড়িয়ে পড়ে। সংবৃত অশ্রুগুলো আর স্থির থাকতে না পেরে গড়িয়ে পড়ে গাল বেয়ে। মিথিলা আবারও বিষাক্ত ক্রোধে উচ্চারণ করে, বর বর বর, ও তোমার বর না, আর না তুমি ঠিক হবে। তুমি পাগল পাগলই থাকবে। তোমার জায়গায় আজকে আমার থাকার কথা ছিল, কিন্তু তোমার মতো একটা পাগল আমার জায়গায় কেড়ে নিয়েছে। পাগলদের এত সুখে থাকতে নেই, তাহলে আমাকে বিরহে রেখে তুমি কিভাবে সুখে থাকতে চাও, তাও আবার না হওয়া মানুষের সঙ্গে? শুনে রাখো, ও তোমার বর না। তোমার মতো পাগলকে কেউ কোনোদিন ভালোবাসতেই পারে না, আর কোনোদিন মেনে নিতে পারে। বাক্য শেষে মিথিলা নিজ ব্যাগ নিয়ে জায়গাটা প্রস্থান করে। ফ্লোরের শীতল পৃষ্ঠে তূর্ণা নিথর হয়ে পড়ে আছে। নিজেকে পাগল আখ্যায়িত করার এই নির্মম সত্য যেন তার অন্তর ছিন্ন ভিন্ন করছে। ভালোবাসার অক্ষমতায় সে নিজেকে পরিত্যক্তভাবে অনুভব করছে। এই পৃথিবী তার প্রতি চরম নির্মমতায় অনড়। শারীরিক আঘাতের যন্ত্রণা তুচ্ছ হয়ে যায় মানসিক বেদনার গভীরতায়। অশ্রুসিক্ত দৃষ্টিতে উপর পানে চেয়ে সে কাতর স্বরে উচ্চারণ করে, আল্লাহ, তুমি খুব পচা। আমি কেন পাগল বানাইলে? আমায় কেন ভালোবাসো না তুমি? সবাইকে তো ভালোবাসো, তাহলে তাহলে আমায় কেন ভালোবাসো না? আমায় ভালোবাসার কাউকে কেন পাঠাওনি? বাবাও ভালোবাসে না, তুমিও ভালোবাসো না, কেউ ভালোবাসেনি। তোমরা সবাই পচা, খারাপ। আমায় শুধু কষ্ট দাও। আমার বুঝি কষ্ট হয় না? এই দেখো, বুকে হাত দিয়ে এখানটায় প্রচণ্ড রকম যন্ত্রণা হচ্ছে। রোজ করে যখন বাবা শুধু রূপা আপু আর ভাইয়াকে আদর করে, আমায় করে না, আমার দিকে তাকায়ও না, আমার সঙ্গে বসে না। তুমি তো সবার আল্লাহ, সবাইকে সব দাও, তাহলে আমায় কেন ভালোবাসে দিলে না? পাগল আমাকে খুবই খারাপ। আমায় ভালোবাসো না বলে কি পাগল বানিয়েছো? চারপাশের স্থবিরতা যেন তার বুকের ভেতর জমাট বেঁধে থাকা অনুচ্চারিত ক্রন্দনের প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে লাগলো। শীতল মেঝের উপর লুটিয়ে থাকা ক্ষুদ্র দেহখানি কেঁপে উঠছে বারংবার। কাঁচের ক্ষুদ্র খণ্ডগুলি তার কোমল চামড়ার গভীরে সূক্ষ্মভাবে ঢুকেছে। সঙ্গে রক্ত বের হচ্ছে বেশ, অথচ তূর্ণার এই বেদনাতেও নির্লিপ্ত। বাহ্যিক আঘাতের যন্ত্রণা তার অন্তর্লীন ক্ষতবিক্ষত আত্মার তুলনায় নিতান্তই তুচ্ছ। তার ভিতরের ভাঙন, তার মনের ছিন্ন ভিন্ন শৈশব আর ভালোবাসার আকুতি। অবুঝ শিশুর মতো কাঁদতে কাঁদতে সে নিজের বুকে হাত চেপে ধরে, যেন এই স্পন্দমান হৃৎপিণ্ডটাকে থামিয়ে দিতে চায়। যে হৃদয় বারবার ভালোবাসা চেয়েও কারো কাছে ভালোবাসা পায়নি, এলোমেলো ভাঙা গলায় বলতে থাকে, এখানে এখানে ব্যথা করে, এখানে কেউ হাত বোলায় না, কেউ বলে না তেনা ভালো, কেউ বলে না আমি ভালো, কেউ বলে না। তার কথাগুলো স্পষ্ট নয়, ছিন্ন সূত্রের মতো জড়িয়ে যাচ্ছে বারবার। কখনো বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই থেমে যাচ্ছে, কখনো আবার একই কথা বারবার পুনরাবৃত্তি করছে। তার মস্তিষ্কের ভাঙা আয়নার মতো পুরনো স্মৃতিগুলো বিকৃত হয়ে প্রতিফলিত হচ্ছে বারবার। বাবা, বাবা তো রূপা আপুকে ভালোবাসে, ভাইয়াকেও। আমি গেলে বলে দূরে যা, আমি নাকি বাজে, আমি নাকি পাগল। কান্না করতে করতে তূর্ণা কথা আটকে আসে। অশ্রুসিক্ত নয়নদ্বয় অন্যমনস্কভাবে শূন্য স্থির হয়ে চেয়ে থাকলো। মনে হলো সে এই বাস্তবতার মধ্যে নেই, হারিয়ে গেছে নিজের এক ভাঙা জগতে, যেখানে ভালোবাসা মানেই কেবল প্রত্যাখ্যান, তাকে দূরে ঠেলে দেওয়া, বারবার তার ছোট্ট মনটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া। হঠাৎই সে কাঁচের টুকরোগুলোর দিকে তাকায়। কৌতূহলী শিশুর মতো একটি খণ্ড হাতে তুলে নেয়। রক্তের সরু রেখা তার আঙুল বেয়ে নেমে আসছে, কিন্তু সে তাতে ভীত নয়, বরং বিস্মিত। রক্ত লাল? মৃদু হাসে তূর্ণা, একটি বেদনা বিধুর অস্বাভাবিক হাসি। আমারও তো রক্ত লাল,
তাহলে আমি মানুষ না? আমি কি মানুষ না? প্রশ্নগুলো ছুড়ে দেয় সে শূন্যতার দিকে। কোনো উত্তর পেল না। রুমা শিকদার মাত্রই ছাদ থেকে গাছ লাগিয়ে নিচে নেমে এলেন। দুপুরে নতুন অনেকগুলো ফুলের গাছ আনা হয়েছিল, সেইগুলোই লাগাচ্ছিলেন এতক্ষণ। হাতে এখনও মাটি লেগে আছে। তিনি ধীর পায়ে নেমে আসতেই হঠাৎ তার কর্ণগহ্বরে প্রবেশ করলো ক্ষীণ কান্নার শব্দ। পা থমকে গেল তার। রুমা শিকদারের ভ্রু কুঁচকে চারপাশে দৃষ্টি নিক্ষেপ করতেই সেই শব্দের উৎস স্পষ্ট হয়ে উঠল। দ্রুত পায়ে এগিয়ে এলেন। ড্রয়িং রুমের মেঝেতে দৃষ্টি পড়তেই তার বুকের ভেতরটা হু হু করে উঠল। মেঝের উপর গুটি সুটি মেরে বসে আছে তূর্ণা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কাঁচের ভাঙা টুকরো। তড়িঘড়ি করে সে ছুটে এসে তূর্ণার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। রুমা শিকদারের দৃষ্টি তূর্ণার রক্তাক্ত হাতের উপর স্থির হলো। তখন তার অন্তর যেন মুহূর্তেই বিদীর্ণ হয়ে গেল। এই বাড়িতে হয়তো তিনিই বেশি তূর্ণাকে আপন করে নিয়েছে। মেয়েটাকে নিজের সঙ্গে সব সময় আগলে রাখার চেষ্টা করেন তিনি। কাঁপা কাঁপা হাতে তূর্ণার মুখখানি তুলে ধরে তিনি ব্যাকুল স্বরে বলে ওঠেন, এই কি অবস্থা করেছিস মা? কি করে হলো এইসব? কই দেখি তো হাতটা দে। তূর্ণা প্রথমে কিছু বুঝে উঠতে পারে না। অশ্রুসিক্ত দৃষ্টিতে একবার তাকায় রুমা শিকদারের দিকে। আছে এক অদ্ভুত শিশুসুলভ নির্ভরতার আকাঙ্ক্ষা। আমি আমি কিচ্ছু করিনি। কাঁপা কণ্ঠে বলে ওঠে সে। শব্দগুলো এলোমেলো। তূর্ণা রুমা শিকদারের দিকে তাকিয়ে আবারও ক্রন্দনরত অবস্থায় বলে ওঠে, সবাই বলে আমি পাগল, আমি খারাপ, আমি কেউ মেনে নিবে না। তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন সূচের মতো বিঁধতে থাকে রুমা শিকদারের হৃদয়ে। তিনি আর নিজেকে সংযত রাখতে পারলেন না। ধীরে তূর্ণাকে নিজের বুকে জড়িয়ে নেন। একটা দীর্ঘ নিবিড় আলিঙ্গন, যেখানে মাতৃত্বের সমস্ত অপূর্ণতা, সমস্ত না পাওয়া, সমস্ত নিঃসঙ্গতা একত্রে আশ্রয় খুঁজে পায় রুমা শিকদার। তূর্ণাকে নিজের সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করেন তিনি। চুপ চুপ করো মা, কে বলেছে তুমি পাগল? তার কণ্ঠে স্নেহের ভারী কম্পন। তিনি আবারও বলেন, আমার তূর্ণা পাগল না, আমার তূর্ণা খুব ভালো, খুব ভালো। এই আমার শব্দটা শুনে তূর্ণার শরীর যেন হঠাৎ স্থির হয়ে যায়। সে ধীরে ধীরে মাথা তুলে বিস্মিত দৃষ্টিতে তাকায় রুমা শিকদারের চোখের দিকে। আমার এর আগে কেউ কোনো দিনও এমনভাবে তাকে বলেনি। আমার তূর্ণা শব্দটা বড্ড স্নেহময় আর আদরে ভরা লাগলো। এর আগে এইভাবে কেউ বলেছে? না, তার স্মৃতির পাতায় কোথাও খুঁজে পেল না এমন শব্দ। হ্যাঁ আমার। রুমা শিকদার মৃদু হাসলেন। হাসির আড়ালে জমে থাকা অশ্রু ঝিলমিল করে উঠল। তিনি হালকা হাসি মুখে বলেন, তুমি তো আমার মেয়ের মতো, তাহলে তো আমারই হলে, তাই না? এই কথাটুকু যেন বজ্রপাতের মতো আঘাত করল তূর্ণার অন্তরে। তবে তা ধ্বংসের নয়, বরং এক অদ্ভুত উষ্ণতার বিস্ফোরণের। হঠাৎই সে শিশুর মতো জড়িয়ে ধরে রুমা শিকদারকে। রুমা শিকদারের কাছ থেকে আলাদা এক উষ্ণতা খুঁজে পান সে। বাচ্চাদের মতো ফুঁপিয়ে ওঠে, বলে, আমারে ছাড়বে না তো? সবাই দূরে সরিয়ে দে, কেউ ভালোবাসে না তিনাকে। রুমা শিকদার তার মাথায় হাত বুলিয়ে দেন। স্নেহ ভরা কণ্ঠে, আমি আবার কোথায় যাব? এখানেই তো আছি। রুমা শিকদার আলতো করে তূর্ণার রক্তাক্ত হাতের উপর বুলিয়ে দেয়। নরম স্বরে প্রশ্ন করেন তিনি, ব্যথা করছে? তূর্ণা একটু ভেবে মৃদু মাথা নাড়ে। এখানে একটু। ব্যথা পেলে কি করে? আর গাল লাল হয়ে আছে কেন? তূর্ণা মাথা উঠিয়ে ছলছল চোখ করে বলে, ও চাপু মেরেছে। আমি পাগল বলে বর আমাকে মানতেই চায় না। আমি নাকি তার জায়গা নিয়েছি। আমি তো লেবু পানি বানাতেই পারি না, তাই ভুল হয়েছে। রুমা শিকদার দীর্ঘশ্বাস ফেলেন। বুঝলেন কার কথা বলছে। মিথিলার ব্যবহার আসার পর থেকেই তিনি লক্ষ্য করেছে মেয়েটা কেমন চুপচাপ, আর তূর্ণার প্রতি অদৃশ্য এক ক্ষোভ আছে, সেটাও বুঝতে পেরেছেন। আচ্ছা বাদ দাও, ওর হয়তো মন খারাপ তাই এমনটা বলেছে। এই সব মনে রাখতে নেই। রদ্রিক তোমায় না মানলে এখানে আর থাকতে হতো না তোমায়, তাই ওর কথা মনে নিও না। দুপুর গড়িয়ে বিকেলের অনিশ্চিত দোলাচলে ঝুলে আছে সময়। না পুরোপুরি দিবালোক, না সন্ধ্যার নিবিড় আবরণ। আকাশের গাঢ় নীলাভ স্তরে জমাট বেঁধেছে বৃষ্টিধারার অশ্রুবিন্দু। ঝরঝর শব্দ ভেঙে
পড়ছে জলের নিরবিচ্ছিন্ন স্রোত, যেন ধরণীর অন্তর্লীন সমস্ত গোপন কন্দনের বহিঃপ্রকাশ এই দুর্বার বর্ষণেই বাইরে আটকা পড়ে গেছে শ্রাবণ। দুপুরের পরপর বাইক নিয়ে বের হয়েছিল সে। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে আড্ডায় এসেছিল। এখান থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল, আর এই সবেই এই দুর্বার বর্ষণের আগমন। এখন সে দাঁড়িয়ে আছে এক আধ ভেজা পথের ধারে। চারপাশে ঝাপসা জলরেখার আড়ালে বিলীন হয়ে গেছে পরিচিত পৃথিবী। চুল বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে জলের ফোঁটা, শার্টের প্রতিটি সুতো ভিজে সিঁটিয়ে গেছে শরীরের সঙ্গে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশেপাশে তার মতো আরও অনেক মানুষ আটকা পড়েছে। বারবার নিজের হাতে থাকা ঘড়িটায় সময় দেখে নিচ্ছে সে। সারা বৃষ্টি এখনই আসতে হলো এটারে। বলেই সামনের দিকে তাকালো। হুট করে এক অদ্ভুত দৃশ্য তার চেতনার পর্দা ছিন্ন করে প্রবেশ করলো। রাস্তার ওই পারে একটা মেয়েটি দাঁড়িয়ে আছে এক বিশাল কৃষ্ণচূড়ার নিচে। এই তীব্র বর্ষণের মাঝে মেয়েটা ফুল কুড়াতে ব্যস্ত। গাঢ় নীল শাড়িতে মোড়া তার অবয়ব। বৃষ্টি পানিতে চুলের লম্বা রেখাগুলো অদ্ভুত পিঠে লেপ্টে গেছে। মেয়েটার মুখশ্রী স্পষ্ট নয়, কিন্তু সেই অস্পষ্টতাতেই লুকিয়ে আছে এক গভীর আকর্ষণ, এক অমোঘ টান, যা ব্যাখ্যা ব্যতীত। শ্রাবণ কৌতূহলী সেই দিকেই তাকিয়ে আছে। সত্যি কি ওখানে কেউ আছে, নাকি বৃষ্টি ভেজা বিকেলে তার কোনো মায়া বিভ্রম? হুট করেই কেমন কৌতূহল জন্মালো মেয়েটাকে জানার। সে জানে মেয়েরা ফুল পাগল হয়, কিন্তু তাই বলে বৃষ্টির মাঝেও কি ফুল করানো সম্ভব? শ্রাবণ বাইকের চাবিটা পকেটে পুরে সামনের দিকে যেতেই অসাবধানতার জন্য পা ফেলতে কাদা জল ছিটকে উঠল চারপাশে। কিন্তু তার দৃষ্টি আর সরালো না সেই রহস্যময়ী থেকে। হৃদস্পন্দন ক্রমশ বেড়ে উঠছে, যেন অজানা কোনো আশঙ্কা আর আকর্ষণের দ্বন্দ্বে আটকে গেছে তার অস্তিত্ব। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, হাতে অনেকগুলো কৃষ্ণচূড়া ফুলের ডাল। আর তখনই হুট করে বজ্রপাতের তীব্র আলো এক ঝলকে আলোকিত করে দিল চারপাশ। শ্রাবণ স্পষ্ট দেখতে পেল মেয়েটার উচ্ছ্বাসে ভরা চোখ দুটো। অস্বাভাবিক রকমের উচ্ছ্বাস মাতানো নেই চোখ, আর ঠোঁটে ভেসে উঠেছে এক ক্ষীণ রহস্যময় হাসি। মুহূর্তেই শ্রাবণের শরীরের প্রতিটি রন্ধ্রে শীতল স্রোত বয়ে গেল। এর আগে এমন ঘটনা তার সঙ্গে ঘটেনি, তাহলে আজকে এত ভিন্ন কেন? কাউকে দেখার এত কৌতূহল হলো কবে তার? তাও একটা অজানা মেয়ের প্রতি, যার পরিচয় অবধি জানা নেই। এমনকি এই সাক্ষাতের পর তাদের আর সাক্ষাতের সম্ভাবনাও নেই। বৃষ্টি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে শ্রাবণকে। শ্রাবণ মাসে শ্রাবণ নিজেই ভিজে গেছে আজ। শ্রাবণ এগিয়ে যেতে চাইল, তবে আটকা পড়ল তার পা। যে কেন এগিয়ে যাবে? মনের মধ্যে প্রশ্নের ঘুরপাক খেল। পকেটে থাকা ফোনখানা বের করে আনলো, তারপর ক্যামেরা ওপেন করে জুম করে ভিডিও করতে শুরু করলো। মেয়েটা নিজও আনন্দে কয়েকটা ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজিয়ে রেখেছে। ফুলগুলো হাতে নিয়ে বারবার নেড়ে নেড়ে দেখছে। জুম করায় মেয়েটার মুখ স্পষ্ট হয়ে উঠেছে অনেকটা। শ্রাবণ ভিডিও করছে, সত্যিই কি তাই? তাও কারো অনুমতি ব্যতীত। শ্রাবণ দ্রুত ভিডিওটা অফ করে দিল। সে কি করছে এসব? নিজের করা কাজে নিজেই সে হতভম্ব। হোয়াট দ্য হেল শ্রাবণ, এইসব তুই কি করছিস? তুই কি পাগল হয়েছিস? মেয়েটাকে না চেনেই তোর ফোনে জায়গা করে নিলি? নিজেকে কথাগুলো বলে ওঠে শ্রাবণ। আবারও দূরে থাকা মেয়েটাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নিল। কিছু না ভেবে গাড়ির চাবি বের করে বৃষ্টি থামার অপেক্ষা না করে বাইক দিয়ে বৃষ্টির মধ্যেই ভিজে যেতে থাকে। এমনিও সম্পূর্ণ ভিজে একাকার সে, তাই বৃষ্টি থামা অপেক্ষা করেও লাভ নেই। তবে তার মস্তিষ্ক থেকে মেয়েটাকে বের করতে পারছে না সে। বারবার ভেসে উঠছে মেয়েটার মুখশ্রী। শ্রাবণ নিজের উপর বিরক্ত হয়েও যায়। হুট করে নজরে পড়া একটা মেয়েকে নিয়ে এত ভাবার কি আছে? কৃষ্ণচূড়া ফুলের ডালগুলো হাসি মুখে নিয়ে ইরা সামনের দিকে যেতে থাকে। বৃষ্টি আর কৃষ্ণচূড়া বরাবরই তার পছন্দ। ভার্সিটিতে আজকে তার নবীনবরণের অনুষ্ঠান ছিল, সেখান থেকে বাড়িতে ফিরে যাচ্ছিল সে। আর তখনই প্রবল বেগে শুরু হয় বৃষ্টি। আজ বৃষ্টি দেখলে সে নিজেকে ধরে রাখতে পারে না। বৃষ্টিতে তাকে ভিজতেই হবে। আর যখন কৃষ্ণচূড়া গাছটা চোখে পড়ল, নিজের মধ্যে থাকা উচ্ছ্বাসটাকে আর ধরে রাখতে পারল না। ছুটে গাছের তলায় এসে দাঁড়িয়ে ফুল নেওয়ার চেষ্টা করছিল। আর ভাগ্যক্রমে প্রবল বাতাসের কারণে বড় একটা ডাল ভেঙে নিচে পড়ায় এখান থেকে কৃষ্ণচূড়া ফুলগুলো নিয়ে নেয়। বাড়িতে গেলে মায়ের কাছ থেকে শখানেক বকা খাবে এই বৃষ্টিতে ভেজার কারণে, কিন্তু তারপরও ইরাকে বৃষ্টিতে ভিজতেই হবে।
ইরার ব্যাগে ছাতা আছে, কিন্তু সেই ইচ্ছে করেই ছাতাটা বের করেনি। বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করেছে। চোখ মুখে যেন উচ্ছ্বাস উগলে পড়ছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে, বড় ভাই আর সে। ইরা সম্পূর্ণ নাম হলো রিধিকা ইসলাম ইরা। এবার অনার্স প্রথম বর্ষে উঠেছে। নতুন জায়গা হওয়ার তেমন কোনো বন্ধু হয়নি তার এখনো। হাঁটতে হাঁটতে হুট করে ব্যাগের মধ্যে থাকা ফোনটা বেজে ওঠে। একটা ওয়াটারপ্রুফ। ব্যাগের ভেতর কোনো প্রকার পানি প্রবেশ করেনি। ইরা ব্যাগের চেন খুলে আগে ছাতাটা বের করলো, তারপর সেটা মাথার উপর ধরে ফোনখানি বের করে দেখলো আনিকা হোসেনের 5টা মিস কল। ইরা তাড়াতাড়ি করে ফোনটা ব্যাক করলো। কিছু সময় পরে আনিকা হোসেন ফোনটা তুলতেই কড়া গলায় বলে ওঠেন, এই, তুই ফোন ধরছিলি না কেন? যদি দেখি তুই আজকেও বৃষ্টিতে ভিজে বাড়িতে এসেছিস, তাহলে তোর একদিন আমার 10 দিন, মনে রাখিস। মায়ের হুমকিতে ইরা জিহবা কাটলো। আনিকা হোসেন নিশ্চয়ই বৃষ্টির কারণে তাকে ফোন দিয়েছে। ইরা ঢোক গিলে কোনো রকম আমতা আমতা করে বলে ওঠে, আরে মা, তুমিও না, বৃষ্টি কই পেলে? আমি তো এখনো ক্যাম্পাসে আছি। ইরার কথা আনিকা হোসেন বিশ্বাস করবেন না। প্রেম করা গলায় আবারও বলে ওঠেন, আমি তোর পেট থেকে হয়েছি নাকি তুই আমার পেট থেকে হয়েছিস শুনি? তুই যে বৃষ্টির মধ্যে আছিস সেটা তো বুঝতেই পারছি। বৃষ্টির শব্দ আমার কানেও আসছে। ভালোই ভালোই বলছি, বৃষ্টিতে ভিজে আসবি তো খবর আছে। ডাক্তার না করেছে তোকে এখন বৃষ্টিতে ভিজতে। উফ মা, ছাড়ো তো। এত ভয় দেখাও কেন তুমি? কিছুক্ষণ পর বাসায় আসছি, আচ্ছা? বলে ফোনটা কেটে দেয় ইরা। আনিকা হোসেন কি করে যে বুঝে যায় কখন সে কি করছে। ইরা আর মাথার উপর থেকে ছাতা সরানোর সাহস করলো না। কয়েকদিন হলো জ্বর থেকে উঠেছে। আবারও বৃষ্টিতে ভেজার কারণে জ্বর আসলে আনিকা হোসেন তাকে আর আস্ত রাখবে না। নিশীথের নিগুড় নৈঃশব্দ ভেদ করে আজ রজনী যেন এক উন্মত্ত উল্লাসে আত্মবিসর্জন দিয়েছে। আকাশের গাঢ় কৃষ্ণাভ ক্যানভাস জুড়ে আজকে আর চাঁদের দেখা মিলল না। বইতে থাকা বাতাসে ধরণী আজ সূচি শুভ্র। বাতাসে তাণ্ডবী হুঙ্কারে কেঁপে উঠছে নিঃসঙ্গ বৃক্ষরাজি। ছিন্ন ভিন্ন ভুবন কাঁপিয়ে বৃষ্টি নামবে। গৃহপ্রাচীরের বাইরে ঝড়ের উন্মত্ততা যেমন অসংযত, তেমনই ভেতরের রুমে জমে উঠেছে আরও এক গভীর নিস্তব্ধ অন্ধকার। রুমের কোণে গুটিসুটি মেরে বসে আছে তূর্ণা। একটি ভাঙা মন, একটি আতঙ্কিত সত্তা, একটি অবহেলিত অস্তিত্ব। তূর্ণার এলোমেলো চুলগুলো মুখমণ্ডলে ঢেকে রেখেছে। অশ্রুসিক্ত গাল বেয়ে শুকনো রেখার দাগ স্পষ্ট। 2 হাত জড়িয়ে রেখেছে হাঁটুর চারপাশে, যেন নিজেকেই আঁকড়ে ধরে আছে। ভয় পাচ্ছে যদি হাত ছেড়ে দেয় তবে সেও হারিয়ে যাবে এই নির্মম পৃথিবীর ভিড়ে। রোদেলা জবা শিকদারের কাছে। বাচ্চাটার জ্বর হয়েছে বিকেল থেকে। তূর্ণার ওষ্ঠাগত কাঁপছে তির করে। অস্পষ্ট ছিন্ন ভিন্ন কিছু শব্দ বেরিয়ে আসছে বারবার। সবাই চলে যান, সবাই যাবে, কেউ থাকবে না, আমি একা, আমি একা। বলতে বলতে তূর্ণার হঠাৎ হেসে উঠল। একটি অস্বাভাবিক বেদনা ভারাক্রান্ত হাসি। আবার মুহূর্তেই সেই হাসি ভেঙে যাচ্ছে করুণ কান্নায়। আমি ভালো না, আমি পাগল। নিজের মাথায় নিজেই আলতো চাপড় দিতে থাকি। তাই না? তাই না? তাহলে সবাই চলে যান, চলে যাও, সবাই চলে যাও না কেন? এমনটা তার সঙ্গে হওয়াটাও নতুন নয়। যেদিন তার ভিতরকার কষ্টগুলো অসহ্য হয়ে ওঠে তখন এমন আচরণ শুরু করে দেয়। এমনটা করার জন্য সেলিমা খাতুনের কাছ থেকে মার খাওয়া লাগতো, কিন্তু এখানে মার দেওয়ার মতো কেউ নেই। রুমা শিকদার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। বিষয়টা তিনি জবা শিকদারকেও জানিয়েছেন। মিথিলার এমন কাজে তিনিও অবাক হয়েছে। রৌদ্রিক মেনে নেওয়ার পর জবা শিকদার আর তূর্ণাকে কোনো প্রকার হাত তোলেননি। রাশেদুল শিকদারও কড়াভাবে বাড়ির বউয়ের গায়ে হাত তোলা থেকে নিষেধ করে দিয়েছে। যত যাই হোক, তূর্ণা এখন এই বাড়িরই বউ। রুদ্রিকের চোখে এইসব পড়লে চুপ করে থাকবে না সে। দেখা গেল রেগে মেগে কি করে বসবে আল্লাহ জানে। দুপুরের পর তূর্ণা আর বাহিরে বের হয়নি। রুমা শিকদার রুমে এনে রেখে গেছেন, এখানেই আছে। রোদেলাও নেই সঙ্গে। রুমা শিকদার রুমে এনে রেখে গেছেন, এখানেই আছে। রোদেলাও নেই সঙ্গে, তাই তূর্ণার যে নিজের মধ্যে থাকা দলা পাকানো কষ্টটাকে সরিয়ে তার সঙ্গে কথা বলবে। রুমা শিকদার এসে খাইয়ে দিয়ে গেছেন রাতে জোর করে। এই নিয়ে রুমা শিকদারের হাতে 2 বার খেল তূর্ণা।
পূর্ণা এই জিনিসটা একদমই হাতছাড়া করেনি। জীবনে প্রথমবার কেউ এত স্নেহ জড়িয়ে নিজে হাতে তুলে খাইয়ে দিয়েছে তাকে। সব সময় রূপাকে আর সোহেলকেই সেলিমা খাতুন আর লুকমান হোসেনকে খাইয়ে দিতে দেখে দূর থেকে। তাই যখন প্রথমবার রুমা শিকদার তূর্ণাকে খাইয়ে দিয়েছে, তূর্ণা হাও মাও করে কেঁদে উঠেছিল। আলাদা এক তৃপ্তি পেয়েছে তার তৃষ্ণান্ত হৃদয়। আর আজকেও খাওয়ার হাতটা কেটে গিয়েছে, তাই রুমা শিকদার নিজেই তুলে খাইয়ে দিয়েছে। মিথিলার কথাগুলো এখনো তূর্ণার কর্ণকুহরে রিন রিন শব্দ করে বেজে চলেছে। বারবার মনে হচ্ছে তার সামনে মিথিলা রক্তচক্ষু করে তাকিয়ে বলছে, তুমি পাগল, সবাই তোমাকে ফেলে চলে যাবে। পাগলকে কেউ ভালোবাসে না, পাগল পাগলই থাকে, এটা কোনোদিন ঠিক হয় না। তূর্ণার দুই কান চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে ওঠে, তুমি খুব মজা, খুব মজা। আমি আমি ঠিক হব, আমি ঠিক হব। বলতে বলতে চুপ হয়ে যায়, তবে খোঁপানি বন্ধ হয় না। ঠিক সেই সময়েই দরজাটা খট করে খুলে যায়। প্রবেশ করলো রৌদ্রিক। কোলে তার ঘুমন্ত রোদেলা। দীর্ঘ কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরেই জবা শিকদারের কাছে চলে গিয়েছিল। রোদেলার জ্বর আসছে শুনেই তাড়াতাড়ি ফেরার চেষ্টা করেছে। রৌদ্রিককে তীক্ষ্ণ দৃষ্টি কুঁচকিয়ে এলো মুহূর্তেই। রুমটা কেমন নিস্তব্ধতায় ঘেরা আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তেই টের পেল অস্বাভাবিকতার গাঢ় ছোঁয়া। চারপাশে নিস্তব্ধতা, সেই সঙ্গে ভেসে আসা অসংলগ্ন শব্দ। রৌদ্রিক দেরি না করে রুমের সব লাইট অন করতেই রুমের এক কোণে তূর্ণাকে হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে থাকতে দেখতে পায়। মুহূর্তেই কুঁচকে যাওয়া ভ্রুটা আরো কুঁচকিয়ে আসলো। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে রোদেলাকে আস্তে করে শুইয়ে দিল। তূর্ণা এতক্ষণে মুখ তুলে তাকালো। নেত্রজোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে, সঙ্গে ফুলে উঠেছে। রৌদ্রিক বুঝল না এই অবস্থার কারণ। দ্রুত পায়ে সে এগিয়ে এলো তূর্ণার নিকট। গভীর কিন্তু অতি কোমল স্বরে ডেকে উঠল সে। তূর্ণা চমকে উঠল, আতঙ্কিত দৃষ্টিতে তাকালো তার দিকে, যেন অচেনা কাউকে দেখছে। রৌদ্রিককে দেখে অস্বাভাবিকভাবে বলে ওঠে, না 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 না, তুমি এসো না, তুমি চলে যাও, সবাই যাবে। সে মাথা নাড়িয়ে পিছনে সরে যেতে চাইল। রৌদ্রিক বুঝল না কি হয়েছে। তারপরও তূর্ণাকে শান্ত করার জন্য জিজ্ঞেস করলো, আমি কোথাও যাচ্ছি না, তুমি ভয় পেও না তূর্ণা। তূর্ণা বিভ্রান্তি দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, সত্যি তুমি যাবে না? রৌদ্রিক তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চোখের সমতলে এনে নিজের দৃষ্টি স্থির করে শান্ত গলায় বলে, এই পাশে আছি শব্দ দুটি যেন তূর্ণার ভেতরের ভাঙা প্রাচীরের একটুখানি আশ্রয়ের আলো ফেলে। তূর্ণা রৌদ্রিকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়। কান্না করতে করতে বলে, পচা আপু বলেছে আপনিও রেখে আমাকে ফেলে চলে যাবেন, আপনি আমাকে সবার মতো দূরে ঠেলে দিবেন। আর আর আমি কোনোদিনও ঠিক হব না। ডিরেক্টর মিথ্যা কথা বলেছে বর। তূর্ণার কথায় রৌদ্রিক কৌতূহলী জিজ্ঞেস করে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? আর হাতে ব্যথা পেয়েছো কিভাবে? তূর্ণা ফোলা ফোলা চোখ তাক করে বলে, আপনি আমায় মিথ্যা কেন বলেছেন? আমি তো পাগল, আর পাগলরা ঠিক হয় না কোনোদিনও। আপনি শুধু শুধু আমাকে বলেছেন আমি ঠিক হব। রৌদ্রিক এবার কণ্ঠে হালকা কঠোরতা এনে জিজ্ঞেস করে, কে এসব বলেছে তোমায়? বাড়তি একটা কথাও না তূর্ণা, চেষ্টা মেয়ে। কে বলেছে তোমাকে এসব কথা? তূর্ণা কাঁদতে কাঁদতে আবারও বলে, আপনি বলেছেন আমি ঠিক হয়ে যাব, কিন্তু সবাই সবাই বলে আমি কোনোদিনও ঠিক হব না। সবার মধ্যে আপনিও আমাকে ফেলে দূরে যাবেন। আমি পাগল বলে আপনি আমায় মেনে নেননি, আমি সব জানি। রৌদ্রিক নিজের রাগটাকে দমিয়ে শান্ত কণ্ঠে বলে, তুমি অসুস্থ, এটা সত্যি, কিন্তু তার থেকে বড় সত্যি হলো তুমি এখনো বেঁচে আছো। আর যতদিন তুমি বেঁচে আছো ততদিন আমি তোমার পাশে থাকবো। আর মানুষ তোমাকে দূরে সরে দিয়েছে বলে তুমি একা নও, কারণ আমি এখনো তোমার পাশে দাঁড়িয়ে আছি। আর রৌদ্রিক শিকদার চলে যাওয়ার মতো মানুষ নয়। মানুষ তোমাকে ফেলে গেছে বলে তুমি মূল্যহীন নাও, বরং তার বুঝতে পারোনি তোমার মূল্য আসলে কি। তূর্ণার ছলছল চোখে রৌদ্রিকের দিকে তাকালো, ঢোক নিল। রৌদ্রিক ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো কিভাবে? আর কে তোমাকে পাগলে বলেছে? পচা আপু গ্লাস ফেলে দিয়েছিল, এইখানে খুব জোরে চোরও মেরেছে, নিচে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। পচা আপু? এটাকে? অনেক সুন্দর করে মিথি ওনার নাম।
রদ্রিক বুঝতে পারলো কার কথা বলছে। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। নেত্রদ্বয় বন্ধ করে বড় নিঃশ্বাস টেনে শান্ত করলো নিজেকে। চোয়াল শক্ত রেখেই তরুণার হাতের দিকে তাকিয়ে বিন্দু মাত্র বিলম্ব না করে আলতো সুরক্ষিত এক স্পর্শ করে জিজ্ঞেস করে। ব্যথা করছে? নিম্ন স্বরে জিজ্ঞেস করে সে। তরুণা একটু ভেবে মাথা নাড়ে। একটু, কিন্তু ওখানে বেশি ব্যথা করেছে। রোজ করে, জানো পর। বুকে হাত রেখে বলে। রদ্রিকের চোখে এক মুহূর্তের জন্য বিষাদের ছায়া খেলে যায়। মেয়েটাকে সে যত ভালোভাবে রাখার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে তার আপন মানুষগুলোর কাছ থেকেই আঘাতগুলো পাচ্ছে মেয়েটা। রদ্রিক তরুণাকে আশ্বাস দিয়ে বলে। সব ঠিক হয়ে যাবে। তুমি আমার রোদের দিকে একটু খেয়াল রাখো, আমি আসছি। তরুণার এতক্ষণে নজর গেল বিছানায় ঘুমন্ত রোদেলার দিকে। তরুণা সেই দিকে ফোলা ফোলা চোখে তাকিয়ে জিজ্ঞেস করে। পুতুল কি ঘুমিয়ে পড়েছে? জানো, ও আজকে আমার সাথে ছিল না, তাই আরো খারাপ লাগছিল আমার। ও অসুস্থ, তাই তোমার সঙ্গে ছিল না। অসুস্থ হওয়ার কথা শুনতেই তরুণা উঠে দৌড়ে ঘুমন্ত রোদেলার কাছে ছোটে। আটকে আসা অশ্রুবিন্দুগুলো আবারও ঝরতে শুরু করেছে। তরুণা রোদেলার মাথায় হাত বুলাতে বুলাতে ঝাপড়াতে থাকে। পুতুলের কি হয়েছে বর? ও কেন অসুস্থ হয়েছে? ওকে সুস্থ করে দাও বর, না হলে আমার মতো আমার পুতুলকেও সবাই দূরে সরিয়ে দেবে। তুমি পুতুলকে সুস্থ করে দাও বর, আমার পুতুলকে সুস্থ করে দাও। রিল্যাক্স তরুণা, ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওর জ্বর হয়েছে, কালকের মধ্যে কমে যাবে। তুমি এখানে ওর কাছে থাকো, আমি আসছি। বলেই রৌদ্রিক ঘর থেকে বের হয়ে যায়। এদিকে তরুণা কাঁদতে কাঁদতে ছোট্ট রোদেলার ললাটে সাবধানে স্নেহময় স্পর্শ এঁকে দিতে থাকে। গা একদম গরম হয়ে আছে। তরুণা কাঁদতে কাঁদতে বলে ওঠে। তুমি ঠিক হয়ে যাও পুতুল সোনা। আল্লাহ আমার পুতুলকে ভালো করে দাও, না হলে সবাই আমার পুতুলকেও কষ্ট দিবে। তুমি ওকে ভালো করে দাও আল্লাহ। বলেই রোদেলার ছোট্ট মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে আদর করে দিতে থাকে আর আল্লাহর কাছে বারবার রোদেলার সুস্থতা কামনা করতে থাকে। মিথিলা, ইমা আর মাইশা এক রুমেই থাকছে এখানে আসার পর। পরশু তারা চলে যাবে এখান থেকে। মাইশা ঘুমিয়ে পড়েছে। ইমা আর মিথিলাই জাগ্রত। মিথিলা বারান্দার বাহিরে বয়ে চলা ঝড়ো হাওয়ার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। মেঘাচ্ছন্ন কৃষ্ণ বর্ণ নীলিমার পানে চেয়ে আছে। হুট করেই পরিচিত কারো কণ্ঠস্বর পেতেই নিজের জগৎ থেকে ছিটকে বের হয়ে আসে সে। রৌদ্রিকের কণ্ঠস্বর? হ্যাঁ, এটা তো রৌদ্রিকেরই স্বর। মিথিলা আর দেরি না করে ছুটে রুমে আসতেই গাম্ভীর্যের ঠাসা রৌদ্রিকের কঠোর মুখশ্রীটা দেখতে পায়। চোয়াল শক্ত করে শক্ত চোখে তাকিয়ে রয়েছে। মিথিলা উপস্থিত হতেই রৌদ্রিক ঘরে প্রবেশ করে। মিথিলার মনে অজানা এক ভয় দানা পেকে উঠল। রৌদ্রিক কিসের জন্য এসেছে? দুপুরের ঘটনা কি রৌদ্রিকের কান অবধি পৌঁছে গেছে? ভাবতেই মিথিলার শুকনো ঢোক গিলে নিল। রৌদ্রিক মিথিলার দিকে পূর্ণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চোয়াল শক্ত করে বলে ওঠে। তরুণার গায়ে হাত তুলেছে কোন সাহসে? মিথিলা খিঁচিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। বুকটা ধুকপুক করছে প্রচণ্ড জোরে। কি বলবে সে এবার? তার তখন কি যে হয়েছিল নিজেও জানে না। নিজের মধ্যে জমে থাকা সমস্ত রাগ তখন ঢেলে দিয়েছিল তরুণার উপর। মিথিলাকে জবাব না দিতে দেখে রৌদ্রিক এবার ধমকের সুরে জিজ্ঞেস করে ওঠে। হ্যাঁ শ্রমিক ডামিট, সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ওয়াইফের গায়ে হাত তোলার সাহস কোথায় পাও? রৌদ্র ভাই, আমি। মিথিলা তার বাক্যটুকি শেষ করতে পারল না। তার আগে আবারও রৌদ্রিক একই টোনে বলে ওঠে। বলো, এই সাহস কে দিয়েছে তোমায়? তুমি তো শিক্ষিত, তাহলে মানসিক অসুস্থতাকে পাগল বলে আখ্যায়িত হয় কিভাবে? সবচেয়ে বড় কথা, ওর গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? আমি এই রাইট কাউকে দেইনি যে যে সে এসে আমার ওয়াইফের গায়ে হাত তুলে যাবে। রৌদ্র ভাই, আসলে আমার তখন মাথা গরম ছিল। তার মধ্যে ও পানিতে চিনির জায়গায় লবণ দিয়ে এসেছিল, তাই রাগটা তখন ধরে রাখতে পারিনি। রৌদ্রিক এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে। মাথা গরম হলে বলে ওকে মারবে? ওকে তুমি কি পেয়েছ যে মন চাইলে ওর মেরে দিলে? শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড তাকে সেই সম্মান দেওয়া তোমার কর্তব্য। যদি সম্মান না করতে পারো তাহলে এখানে আসার প্রয়োজন নেই তোমার। অ্যান্ড বাড়িতে এত কাজের লোক থাকার পরও আমার ওয়াইফকে দিয়ে এইসব করানোর মানে কি? ওকে কি তোমার সার্জেন্ট মনে হয়? জানো না ওর মানসিক অবস্থার কথা? তাহলে কোন আক্কেলে ওকে দিয়ে তুমি কাজ করাও? মিথিলা মাথা নিচু করে নিল। অশ্রু এসে হানা দিয়েছে তার নেত্রকোণে।
রৌদ্রিকের দিকে তাকালো। হয়তো এই আটকে থাকা অশ্রুগুলো টুপটাপ ঝরে পড়বে। মিথিলা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করলো। রৌদ্রিক দাঁতে দাঁত পিষিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, আমার কোনো জিনিসে হাত দেওয়ার আগে ভাববে কার জিনিসে দেখে হাত বাড়িয়েছ। আমার জিনিসে আমি বিন্দুমাত্র অন্য কারো স্পর্শ সহ্য করব না, সেখানে সে আমার অর্ধাঙ্গিনী। নেক্সট টাইম এমন কিছু করার দুঃসাহস করার আগে ভাববে তোমার হাতের জায়গায় থাকবে কিনা। কথাটা শেষ করে কোনো দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না রৌদ্রিক। যেভাবে এসেছিল সেইভাবেই আবারও চলে গেল। এদিকে রৌদ্রিকের সমস্ত কথা মিথিলার কানে এখনো বাজছে। রৌদ্রিক বের হয়ে যেতেই মিথিলা ফুঁপিয়ে কেঁদে উঠল সশব্দে। ইমাদ এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। রৌদ্রিক যেতেই সেই মিথিলার কাছে ছুটে গেল। মিথিলা কাঁদতে কাঁদতে বলে ওঠে, রৌদ্রিক এই মেয়েটার জন্য আমাকে এতগুলো কথা বলে গেল। ইমা, রৌদ্রিক, রৌদ্রিক। শান্ত হ মিথিলা, শান্ত হ। তুই মেয়েটাকে মারতে গেলি কেন? না মারলে এত কিছু হতো না। মিথিলা কোনো জবাব দিল না, কাঁদতে থাকলো শুধু। কেটেছে সময়, কেটেছে দিন, খাড়া স্রোতের মতো বয়ে গেছে সময়। দেখতে দেখতে কেটে গেছে 5টা দিন। শ্রাবণ এখনো সেই বৃষ্টি স্নাত দিনের কথা মাথা থেকে বের করতে পারেনি। বৃষ্টিতে ভিজতে থাকা নীল শাড়ি পরিহিত মেয়েটাকে বের করতে পারেনি মাথা থেকে। ফোনে থাকা ভিডিওটা 100 বারেরও বেশি দেখা হয়ে গেছে তার। ভিডিওটা যতবার দেখেছে তার মধ্যে স্নিগ্ধতা ছেয়ে গেছে ততবার। টিএসসি চত্বরে এসেছে। শ্রাবণকে নিজের মধ্যে ডুবে থাকতে দেখে হুট করে থেকে রাকিব কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কিরে মামা, কোন ছকিনার স্বপ্নে বিভোর তুমি?